হঠাৎ এক শ্রাবণে ইশরাত সুলতানা পর্ব শেষ। ভোরের স্নিগ্ধ আকাশের বুক ছিঁড়ে একটু একটু করে উকি দিচ্ছে সূর্য। সূর্যের সোনালি কিরণ ছড়িয়ে পড়েছে প্রাকৃতির মায়াবী মুখে। সূর্যের আলোর ঝলকানিতে প্রাকৃতিক মাঝে ফুটে উঠেছে এক সুন্দর দৃশ্যের অবতরণ। চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাকে কি যে অপূর্ব সুন্দর লাগছে, ঠিক যেন সুরেলা কণ্ঠের উন্মুক্ত প্রতিধ্বনি। সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল। নিজেকে দেখতে ফেলাম খাটের উপর। কালকে রাতের কথা মনে পড়তেই চিৎকার করে উঠলাম আমি। আমার চিৎকার শুনে সাদিয়া ধরফরিয়ে উঠে গেল। আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থেকে একটু পর বিরক্ত নিয়ে বলল, হারামি একটা, তুই এভাবে চিৎকার করছিস কেন? তুই তো সেই সন্ধ্যা থেকেই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আমাদের একটু ঘুমানোর সুযোগ দে বইন। সকাল সকাল এমন চিৎকার ভালো লাগছে না। আমি এখানে কিভাবে এলাম? আমার যতটুকু মনে পড়ে আমি তো সোফায় ঘুমিয়েছিলাম। তোকে তোর রোমিও কুলে করে এখানে নিয়ে এসেছে। এবার খুশি বইন, এবার অফ যা, আমরা ঘুমায়। এই বলে আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেল সাদিয়া। এটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার হার্টবিট বাড়ালো দ্রুত গতিতে। আশ্চর্য হয়ে গেলাম আমি। বুকের মাঝে বয়ে গেল এক প্রশান্তির ঢেউ। অভ্র ভাই, এই একটা নামই যেন আমার জীবনের সব সুখ খুঁজে পায় ওনার মাঝে। ওনার সান্নিধ্যে গেলে আমার ভালো লাগা কাজ করে। মন চাই সারাক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকি। এক অপূর্ব মায়া আছে ওনার মধ্যে, যা আমাকে অস্থির করে তুলে। আমার চঞ্চল মন প্রজাপতি ন্যায় ঘুরে বেড়াতে চাই ওনার পাশে। হঠাৎ আমার ভাবনার মাঝে পাশের রুম থেকে ছুটে এলো আয়েশার শাশুড়ি রেবেকা বেগম। কিরে মেঘলা মা, এভাবে চিৎকার করলে কেন? কিছু হয়েছে নাকি? না আন্টি, তেমন কিছু না, তেলাপোকা দেখে ভয় পেয়ে গেছিলাম, কিছুটা ম্লান হেসে। ওহ, আমি ভাবলাম আরো কি নাকি তোমরা এই জেনারেশনের পোলাপানি তেলাপোকা দেখেও ভয় পাও। আল্লাহ তোমাদের নিয়ে কই যে যাব। মাথায় হাত দিয়ে ওনার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম আমি। সেভাবে চিৎকার দেওয়া ঠিক হয়নি। যদি অন্যরাও শুনতে পেত কি তো। মেঘলা, তুই আসলেই একটা ডফার। অভ্র ভাইয়া ঠিকই বলছে, তোর আসলেই কোন কাণ্ডজ্ঞান নেই। মনে মনে বললাম আমি। হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিচে আসো, কিছু খাবে চলো। কাল রাতে কিছু মুখে না দিয়ে ঘুমিয়ে পড়েছিলে। এতক্ষণে নিশ্চয় ক্ষুধা লেগেছে। আমি নাস্তা দিয়েছি টেবিলে, বাকিদেরও ডেকে দিয়ে নিচে আসো। আচ্ছা আন্টি, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, এসো। উনি চলে যেতেই আমি বাকিদের ডেকে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম, দেখলাম ওখানে আগে থেকে বসে আছে আয়েশা, সামিরা ভাইয়া, অভ্র ভাই, আরিয়ান ভাইয়া, আরও বাড়ির অন্য সদস্যরা। রেবেকা আন্টি আমাকে দেখতে পেয়ে বললেন, এসো মা এসো, নাস্তা করবে। বাকিরা কোথায়? উঠেনি এখনো? আসছে আন্টি, আমি ডেকে দিচ্ছি সবাইকে। আমি টেবিলে পাশে গিয়ে দাঁড়াতে অভ্র ভাইয়া আমাকে চেয়ার টেনে দিলেন বসার জন্য। আমি ওনার পাশে বসতেই উনি ছোট করে বলে উঠলেন, মিস চ্যাপা, শুটকি দেখতে শুটকির মতো হলেও বেশ ভারী আছেন। কালকে আপনাকে কোলে নিতে বেশ বেগ পেতে হয়েছে আমাকে। একদম বাজে বকবেন না মিস্টার কুমড়ো। আমি মোটেও এমন নই। মুখ বাঁকিয়ে আপনি যে কেমন তা তো কালকেই দেখছি। কেমন ষাঁড়ের মতো নাক ডাকেন। হা হা হা। দেখুন মিস্টার কুমড়ো, আমাকে নিয়ে আর একটা বাজে কথা বললে কিন্তু এখান থেকে উঠে চলে যাব। কপট রাগ দেখিয়ে। আরে মিস চ্যাপা, শুটকি, রেগে যাবেন না। খেয়ে নিন, তবে অল্প খাবেন। না হলে পরবর্তীতে কোলে নিতে সমস্যা হবে। এই বলে হুট করে চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন উনি। আরে আশ্চর্য লোক তো, পরবর্তীতে সমস্যা হবে মানে কি বলতে চাইলেন উনি? আজ আয়েশার বউ ভাত। আয়েশার বাড়ি থেকে লোকজন আসবে সামির ভাইয়াদের বাসায়। এই নিয়ে প্রস্তুতি চলছে সামির ভাইয়াদের বাসায়। আমি, সাদিয়া, ফাতেমা, আয়েশা আর মিষ্টি মিলে বসে আড্ডা দিচ্ছি। কিন্তু হীরার হুদিস নেই। অনেকক্ষণ ধরে ওকে দেখা যাচ্ছে না কোথাও। পরক্ষণেই দেখি বাইরের দিক থেকে হেসে হেসে আসছে আরিয়ান ভাইয়া আর হীরা।
ওদের এভাবে দেখে আমি অবাক বনে চলে গেলাম। কালকেও যে দুজন তুমুল ঝগড়া করছিল, আজকে সেই দুইজনের মধ্যে এত ভাব। আমাকে এভাবে দেখে সাদিয়া বলে উঠল, তোর মতো কালকে রাতে আমরাও অবাক হয়েছিলাম, কিন্তু আমাদের ডায়মন্ড সেই পুরুষের সাথে কাল রাতে ও ছাদে অনেকক্ষণ গল্প করছে। এহহ, কি বলিস? সত্যি? হীরা কথা বলছে আরিয়ান ভাইয়ার সাথে? আমি কি স্বপ্ন দেখছি দোস্ত? অনেকটা জোরে। আরে আস্তে বল, শুনতে পাবে না। স্বপ্ন না সত্যি। কালকেও তোর মতো আমরাও অবাক হয়েছিলাম। পরে হীরার থেকে জানলাম ওরা নাকি জাস্ট ফ্রেন্ড। দুষ্টামির ছলে বলল সাদিয়া। ওর কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। আমাদের হাসির মাঝেই আমাদের পাশে এসে বসলো আরিয়ান ভাইয়া আর হীরা। আমাদের সবাইকে হাসতে দেখে আরিয়ান ভাইয়া বলে উঠল, এখানে কি হচ্ছে? এত হাসাহাসি কিসের? আয়েশা বলে উঠল, না মানে আপনি আমার বান্ধবী একটাকে নিয়ে ঘুরতে চলে গেলেন, বাট আমার বাকি বান্ধবীদের চোখে পড়ল না এটা নিয়েই কথা হচ্ছে। ওর কথা শুনে দুইজনেই লজ্জা পেয়ে গেল। ওদের হাবভাব দেখে আমি বললাম, হয়েছে থাক, আর লজ্জা পেতে হবে না, ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। আমাদের হাসির মাঝেই হঠাৎ সাদিয়ার ফোন বেজে উঠল। ওর ফোন রিসিভ করেই হ্যালো বলতেই ওর হাত থেকে ধপাস করে মোবাইল পড়ে যায়। সবাই অবাক হয়ে যায় ওকে দেখে। আমি ওকে কি হয়েছে জিজ্ঞেস করাতে আচমকা আমাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠে। দুপুরের উত্তপ রোদ যেন মাথার উপর টিকরে পড়ে সবকিছু ভস্ম করে দিচ্ছে। আজকে গরমটা যেন একটু বেশি। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সবাই। অভ্র ভাইয়া আমাদের নিয়ে যাচ্ছে হসপিটালে। অতিরিক্ত গরমে অভ্র ভাইয়ার শুভ্র চেহারা লাল বর্ণ ধারণ করেছে। টুপ টুপ করে ঘাম পড়ছে শরীর থেকে। হঠাৎ মাঝ রাস্তায় জ্যাম পোড়ায় মুখে ফুটে উঠেছে বিরক্তির চাপ। এই মানুষটাকে এইরকম দেখতেও আমার বেশ ভালো লাগছে। সাদিয়া মেয়েটা তখন থেকেই কেঁদে চলছে। ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোন ভাষাই যেন খুঁজে পাচ্ছি না। ওকে কি সান্ত্বনা দিব? আমার নিজেরও তো খুব খারাপ লাগছে। এমন একটা খবর এই মুহূর্তে আমরা কেউ আশা করিনি। বাবা মরা মেয়েটার হঠাৎ মা অসুস্থ হয়ে যাওয়ায় যেন আরো ভেঙে পড়ল। আমি ওকে জড়িয়ে ধরে আপ্রাণ চেষ্টা করছি শান্ত করানোর। অন্যদিকে ফাতেমা আর হীরাকে নিয়ে হোস্টেলে পৌঁছে দিয়ে আসলো আরিয়ান ভাইয়া। সবাই খুব চিন্তিত এমন একটা ঘটনায়। আয়েশাও আমাদের সাথে আসতে চাইলে ওকে আসতে বারণ করলাম। একে নতুন বউ, তার উপর বাড়িভর্তি মেহমান। আয়েশার শাশুড়ি বেকেয়া বেগমও খুব আফসোস করতে লাগলো। আমাদের গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। সাদিয়ার মাকে গ্রাম থেকে হসপিটালে নিয়ে এসেছে সাদিয়ার চাচাতো ভাই সাইফ, সাথে আছে সাদিয়ার ছোট ভাই। সাদিয়া তাড়াহুড়া করে গাড়িতে থেকে নেমেই দৌড় দিল। আমিও ছুটলাম ওর পিছু পিছু। আমাকে পিছন থেকে অভ্র ভাইয়া ডাক দিলে পিছন ফিরে থাকলাম। উনি বলে উঠলেন, এভাবে ছুটছেন কেন? পড়ে যাবেন তো। এতে অস্থির হওয়ার কিছু নেই। এখানে আমার পরিচিত ডাক্তার আছে, আমি বলে দিব, ওনাকে দেখবে ভালো করে। আপনার বান্ধবীকেও শান্ত হতে বলুন। এত ভেঙে পড়লে চলবে না, ওনাকে বলুন শক্ত হয়ে ধৈর্য ধরতে। ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য এত কষ্ট করলেন। বেশি বাকনামো না করে চলুন আগে। এই বলে ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলেন। যা বাবা, আমি কি করলাম? সামান্য ধন্যবাদই তো দিলাম, এজন্য এত বকাবকি করার কি আছে? আশ্চর্য কুমড়ো একটা, মনে মনে বললাম আমি। সাদিয়ার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, প্লিজ বোন, এভাবে কাঁদিস না, আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখিস। অভ্র ভাইয়ার আর সাইফ ভাইয়া তো গেছে ডাক্তারের সাথে কথা বলতে। তুই এত চিন্তা করিস না, তোকে শক্ত হতে হবে। তুই এমন করলে তোর ছোট ভাই মন খারাপ করবে না বল? আমার কথায় কিছুটা আশ্বাস পেয়ে শান্ত হলো মেয়েটা। মাথায় উপর ছাদ না থাকায় ওর কষ্ট যেন দ্বিগুণ হয়ে গেল। মুখটা একদম শুকিয়ে গেছে। ওর মায়াবী চেহারা দেখে বুকের ভেতর যেন মুচড়ো দিয়ে উঠল। মনে মনে দোয়া করলাম, আল্লাহ যেন আন্টিকে সুস্থ করে দেয়।
অভ্র ভাইয়া এসে দাঁড়ালো আমাদের পাশে। সাদিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি প্লিজ টেনশন করবেন না, আমি ডাক্তারের সাথে কথা বলছি, আল্লাহর রহমতে চিন্তার কোন কারণ নেই। হয়তো উনি কিছু একটা নিয়ে চিন্তা করাই প্রেশার পল করেছে। ওনার ট্রিটমেন্ট চলছে, কয়েকদিন বেড রেস্টে থাকলে আশা করি সুস্থ হয়ে যাবেন। আপনারা বসুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। না ভাইয়া প্লিজ, খাবার নিয়ে ব্যস্ত হবেন না, আমি কিছু খাবো না, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করলেন। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ মিস মেঘলা, আপনারা বসুন, আমি খাবার নিয়ে আসছি। ওনার মুখে প্রথমবার আমার নাম শুনে বিদ্যুতের ন্যায় চমকে উঠলাম আমি। উনি আমার নাম ধরে ডাকলেন। ওনার মুখে আমার নাম মন্ত্রমুগ্ধের মতো শোনালো। মনে হলো পৃথিবীতে আমার নামটাই সবচেয়ে বেশি সুন্দর। উনি সাইফ ভাইয়ার সাথে পরিচিত হয়ে নিলেন। ওনাকে নিয়ে চলে গেলেন খাবার নিয়ে আসতে। আমি চেয়ে রইলাম ওনার যাওয়ার পানে। সম্বিত ফিরে পেতেই সাদিয়াকে আশ্বাস দিয়ে বললাম, দেখেছিস তো, আমি বললাম না আন্টির তেমন কিছু হয়নি, তুই প্লিজ আর চিন্তা করিস না। আল্লাহ আন্টিকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন। এখন খাবার আনলে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিবি কিন্তু। আমি কোন না শুনবো না বলে দিলাম। আমি ফাতেমাদের কল করে জানিয়ে দিলাম আন্টির অবস্থা। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে বসে রইল। কেমন নিপ্রাণ দেখালো মেয়েটাকে। একটু পর সাইফ ভাইয়া আর অভ্র ভাই ফিরে এলেন খাবার নিয়ে। আমার হাতে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে বললেন, প্লিজ খেয়ে নিন আপনারা, না হলে অসুস্থ হয়ে যাবেন। আপনি খেয়েছেন অভ্র ভাইয়া? আমি। আমার প্রশ্ন শুনে উনি আমার দিকে স্থির দৃষ্টি দিয়ে চেয়ে রইলেন। কি ভাবলেন কে জানে, ওনার চাউনি দেখে আমার লজ্জা ভয় আর অস্তিত্বে মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। উনি ছোট করে জবাব দিলেন, হু, আপনিও খেয়ে নিন। সাইফ ভাই তো আছেই, তারপর ও কোন প্রয়োজন হলে জানাবেন, আমি সন্ধ্যা নাগাদ আবার আসব। এই বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন উনি। আমি সাদিয়াকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। এর মধ্যে কল দিলেন সামির ভাইয়া। আন্টি কেমন আছে মেঘলা? আছে, উনি ট্রিটমেন্ট চলছে। এতক্ষণ সাথে অভ্র ভাই ছিল, উনি কাজে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় আবার আসবে বললেন। আর এখানে সাদিয়ার কাজিনও আছে, আপনি টেনশন করবেন না, আর আয়েশাকেও বলবেন যেন টেনশন না করে। আচ্ছা ঠিক আছে, নিশ্চিন্ত হলাম। অভ্র যেখানে আছে সেখানে টেনশন করার কারণ নেই। ছেলেটা এত ভালো, সব দিকেই খেয়াল রাখে। তোমরা খেয়েছো তো? জি ভাইয়া। অভ্র ভাইয়া খাবার এনে দিয়ে তারপর গেছে। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে, কেমন হয় জানিও। ওকে ভাইয়া। সাইফ ভাইয়া ও যেন কেমন নীরব হয়ে রইলেন। পূর্ণ দৃষ্টি দিয়ে চেয়ে রইলেন সাদিয়ার দিকে। কি ভাবছেন মুখ দেখে বুঝার উপায় নেই। ওনার চোখে দেখতে পেলাম সাদিয়ার জন্য এক অদ্ভুত মায়া। সাদিয়ার যেন সেই সবে খেয়াল নেই। মেয়েটার মাথায় চিন্তার রাজ্য ভার করে আছে। ওর মা কখন সুস্থ হবে এই নিয়ে খুব উদ্বিগ্ন। ছোট ভাইটার মাথায় হাত বুলিয়ে বুকের মধ্যে জড়িয়ে রইল। অস্তায়মান সূর্যের কোমল সোনালি আভা ছড়িয়ে দিয়ে চারিদিকে সন্ধ্যা নামল। বিদায়ী সূর্যের স্বর্ণরেখার পরশ ডানায় মেখে পাখিরা ফিরে চলল নীরে। ব্যস্তময় শহরে রাস্তার ধারে ধারে জ্বলে উঠেছে সড়কবাতি। শহুরের সুউচ্চ দালানগুলোতে যেন গোধূলি বেলার আভা ছড়িয়ে আছে এখনো। দক্ষিণ দিক থেকে বয়ে আসছে হালকা মৃদুমন্দ বাতাস। ডাক্তার এসে জানিয়ে গেল সাদিয়ার আম্মুর জ্ঞান ফিরেছে। ফাতেমা আর হীরা বিকালে এসে আন্টিকে দেখে গেল। অভ্র ভাইয়া এসে ডাক্তারের সাথে কথা বলে নিলেন। ডাক্তার সাহেব ছিলেন অভ্র ভাইয়ার কলেজ লাইফের বন্ধু। এতক্ষণ কেঁদে নিয়ে নিস্তব্ধ হয়ে যাওয়া মেয়েটার মুখে হাসির রেখা ফুটে উঠল সংবাদটা শুনে। মেয়েটার হাসির দিকে অপলক চেয়ে আছে সুঠাম দেহের লম্বা চওড়া দেখতে শ্যামবর্ণের এক পুরুষ। সাদিয়ার হাসিতে ঠোঁট উল্টে হাসল সাইফ ভাইয়া। সাদিয়া বসা থেকে উঠে তাড়াহুড়ো করে ওর মায়ের কেবিনে গেল।
পেছনে পেছনে গেলাম আমি আর সাইফ ভাইয়া। সাদিয়া ওর মাকে দেখে আবার কেঁদে দিল। এতক্ষণ জমে থাকা অভিমান যেন এবার মাথাচাড়া দিয়ে উঠল। ওর মায়ের পাশে বসে ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল সাদিয়া, কি নিয়ে এমন চিন্তা করলে মা? তোমাকে না কতবার বলছি এমন করবে না, তারপরও কেন এমন করো? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তোরা থাকতে আমার কিচ্ছু হবে না রে, এত চিন্তার কিছু নেই। দেখ আমি এখন একদম ঠিক আছি, হালকা হেসে বলল সাদিয়ার আম্মু। ওদের কথার মাঝে আমার দিকে চোখ পড়লে সাদিয়ার আম্মু বলে উঠলেন, মেঘলা মা কেমন আছো? তোমার বাবা মা ভালো আছে তো? জি আন্টি ভালো আছেন। আপনার এখন কেমন লাগছে? আমিও ভালো আছি মা। তোমারা সাদিয়াকে একটু দেখে রেখো। এটা শুনে সাদিফ ভাই বলে উঠলেন, তুমি চিন্তা করো না ছোট মা, আমি আছি, এত টেনশন করার প্রয়োজন নেই। তুমি সুস্থ হয়ে আগে বাড়ি চলো। সাদিয়ার আম্মু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার আর চিন্তা, সাদিয়াকে বিয়ে দিতে পারলে চিন্তা কিছুটা কমতো। এখন কি এসব কথা বলার সময়? তুমি এসব আজেবাজে চিন্তা করো যে তার জন্যই তো আজকে এই অবস্থা। তোমাকে এখন থেকে আর একা ছাড়ছি না আমি। দরকার হলে আরো কয়েকটা টিউশন করাবো, এখানে বাসা ভাড়া নিয়ে থাকবো। কপট রাগ দেখিয়ে বলল সাদিয়া। অন্যদিকে হীরা আর ফাতেমা হোস্টেল গেইটে গেলে আরিয়ান ভাইয়া হীরাকে কল দেয়। ফাতেমা হোস্টেলে চলে যায়। হীরা আর আরিয়ান ভাইয়া দুইজনে মিলে একসাথে সন্ধ্যায় রিকশা নিয়ে ঘুরতে যায়। চারিদিকে হালকা ফুরফুরে বাতাস, দুইজনের মুখে হাসির ঝিলিক। হীরার সুন্দর চেহারার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে এক সুদর্শন যুবক। হীরার এলোমেলো খোলা চুলগুলো বারবার তার মুখে এসে পড়ছে, আর সে পরম যত্নে চুলগুলো ঠিক করে দিচ্ছে। তারা একসাথে রিকশা নিয়ে ঘুরল পুরো শহর। দুইজনের মাঝে জমে উঠেছে গভীর প্রেম। সাদিয়ার আম্মুকে কাল নামিয়ে দেওয়া হবে। আজ রাতে আমরা হসপিটালে থাকব। অভ্র ভাইয়া বসে আছে টেবিলের এক কোণায়, অনেক ক্লান্ত দেখাচ্ছে তাকে। আমি গিয়ে ওনার পাশে বসলাম। ওনার দিকে তাকিয়ে আমার চোখ নামিয়ে ফেললাম। মাথা নিচু করে বললাম, আপনার সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আপনি এবার বাসায় গিয়ে একটু বিশ্রাম নিন। এখানে সাদিফ ভাইয়া তো আছে, কোন সমস্যা হবে না। আপনাকে এত কথা বলতে বলেছি, এত বাকনামো করেন কেন সবকিছুইতে? চলুন আমার সাথে। খানিকটা ধমকের সুরে। ওনার ধমক শুনে কলিজা কেঁপে উঠল। মনে মনে ভাবলাম এই মানুষটা কেমন, সত্যিই বোঝা মুশকিল। কথায় কথায় ধমকায় আশ্চর্য, আবার মাঝে মধ্যে এমন স্বভাব করে দেখে মনে হয় ওনার মতো নরম স্বভাবের মানুষ দুটো নেই। আমাকে এভাবে থাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কোথায় হারিয়ে গেলেন মিস চ্যাপা শুটকি? এক কথা কতবার বলতে হয়, চলুন আমার সাথে। আমার আর প্রশ্ন করার মতো সাহস হয়নি, বাধ্য মেয়ের মতো হেঁটে চললাম ওনার পিছু পিছু। উনি একটা রিকশা ডেকে নিলেন। রিকশায় আমাকে উঠতে ইশারা করলেন। আমি উঠলে উনিও আমার পাশে বসলেন। এই প্রথম আমি কোন অপরিচিত পুরুষের সাথে রিকশায় বসলাম। এক রোম রোম শিহরণ খেলে গেল সারা শরীর জুড়ে। একরাশ গরম বাতাস এসে ছুঁয়ে দিল শরীর, পুলকিত হলো হৃদয়। প্রিয় মানুষের পাশে বসায় অনুভূতিটায় বুঝি এমন, এতটা আনন্দের। খুশিতে আমার গেয়ে উঠতে ইচ্ছে হলো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। দুইজনের কারো মুখে যেন কোন কথা নেই। শুনশান নীরবতা এসে যেন ভার করল আমাদের। নীরবতা ঠেলে দিয়ে অভ্র ভাই বলে উঠলেন, জামাল খান কি আপনার খুব পছন্দের জায়গা মিস চ্যাপা শুটকি? ওনার কথা শুনে অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম ওনার দিকে। গভীর চিন্তায় মনে মনে আওড়ালাম, উনি কিভাবে জানলেন জামাল খান আমার পছন্দের জায়গা? আমার মুখের হাবভাব দেখে বললেন, এত অভাব হওয়ার কিছু নেই। আপনাকে প্রায়ই এই জায়গায় দেখতাম, তাই মনে হলো এটা আপনার পছন্দের জায়গা। ওনার কথা শুনে আরেক দফা অবাক হলাম।
এবার আমার মুখে কথা ফুটে উঠল। ওনার দিকে দৃষ্টি দিয়ে বললাম, আপনি কিভাবে জানলেন আমি প্রায় এখানে আসতাম? আমার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠলেন, আমরা চলে এসেছি মিস চ্যাপা শুটকি। উনি রিকশা থেকে নেমে ইশারায় আমাকেও নামতে বললেন। আমিও নেমে পড়লাম। হাঁটা ধরলাম দুইজনে। ভীষণ লজ্জা লাগছে, এই প্রথমবার কোন অপরিচিত ছেলের সাথে হাঁটছি। কোন দিয়ে কিছু যেন বেরো হচ্ছে না মুখ দিয়ে। এভাবে আমাকে নীরব থাকতে দেখে উনি বলে উঠলেন, জানেন জায়গাটা আমারও প্রিয়। প্রায় সময় আসি এখানে লাইব্রেরি বই পড়তে। এখানে হাঁটলে আমার খুব ভালো লাগছে। আজকে এই জ্যোৎস্না ভরা রাতে হাঁটতে আরো ভালো লাগছে, কারণ সাথে আপনি আছেন। এই বলে বাতিঘরে ঢুকে গেলেন। ওনার কথা শুনে শুধু অবাক হচ্ছি বারবার। মনে মনে আওড়ালাম, আজ কি অবাক হওয়া দিবস? আজ এত এত অবাক করছেন কেন? হঠাৎ মোবাইলে টুং করে মেসেজ এলো। মোবাইলে চোখ দিতে দেখা গেল আমার মায়াবিনী। এমন মায়াবী চেহারার মধ্যে এমন মন খারাপ একদম মানায় না। তোমাকে না কতবার বলছি, আমার প্রেয়সী যেমন চঞ্চল এমন চঞ্চলই যেন থাকে। আমি তোমার কোন মন খারাপ একদম সহ্য করব না। যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার পাশে আছি, ততক্ষণ তোমার মুখে শুধু হাসি চাই। সাদিয়ার আম্মুর অসুস্থতায় মেসেজের লোকটার কথা ভুলে গেলেও এখন আবার এসে গভীর চিন্তা হানা দিল। ভাবতে লাগলাম, অভ্র ভাইয়া তো আমার সাথেই, তাহলে কে হতে পারে লোকটা? চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ল। চন্দ্রকিরণের নরম স্পর্শে আলো আর আধারের মিলনমেলা চাঁদনি রাতকে ঘিরে রেখেছে অপূর্ব সৌন্দর্যে। পিছন দিক থেকে আমি অভ্র ভাইয়াকে ডাক দিলাম। আমার ডাক শুনে উনি পেছনে ফিরলেন। সরল চোখ দুটো প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে নিবন্ধ করলেন। চোখ দুটি মেঘমেদুর ছায়ার মতো অসম্ভব সুন্দর লাগল। এই প্রথম মনে হলো, অভ্র ভাইয়ার চেয়ে সুন্দর পুরুষ পৃথিবীতে দুটো নেই। ওনার এমন চাহনি দেখে আমার বুকে অদ্ভুত এক তালের ঢেউ খেলে গেল। নিজের এই উদ্বলিত হৃদয়কে সংবরণ করে অপ্রস্তুত কণ্ঠে শুধালাম, আপনি হঠাৎ আমাকে এখানে কেন নিয়ে এলেন অভ্র ভাইয়া? আপনি তো জানেন সাদিয়া হসপিটালে একা। উনি এতক্ষণ ওনার সরল চোখ দুটো দিয়ে একমনে আমার দিকে চেয়ে রইলেন। আমার কথা শুনে আচমকা বলে উঠলেন, আপনার কি আমার সাথে থাকতে কোন অসুবিধা হচ্ছে মিস মেঘলা? ওনার মুখে নিজে নাম শুনে থমকালাম। চেয়ে রইলাম অপলক দৃষ্টিতে। অভ্র ভাইয়া হয়তো আমার চোখের ভাষা বুঝে ফেললেন। হঠাৎ পিছনে ফিরলেন, ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে বলে উঠলেন, এখানে কোন বইটা আপনার পছন্দ হয়েছে দেখেন তো মিস চ্যাপা শুটকি। আমি তখনও একমনে চেয়ে রইলাম অভ্র ভাইয়ার শুভ্র মুখপানে। ক্লান্ত হলাম না যেন। আমাকে নীরব থাকতে দেখে বললেন, আপনি আপনার ফ্রেন্ডের জন্য চিন্তা করবেন না মিস চ্যাপা শুটকি। আমি মিস্টার সাইফকে বলে আসলাম ওনাকে দেখে রাখার জন্য। এতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকা আমি ওনার এহেন কথায় ঘোর কাটল। ওনার কোন কথা যেন আমার কান অবধি পৌঁছালো না। আমি আবারও আনমনা কণ্ঠে বলে উঠলাম, আপনি কি আমাকে পছন্দ করেন অভ্র ভাইয়া? হীরাকে হোস্টেলের গেইটে নামিয়ে দিয়ে গেল আরিয়ানা ভাইয়া। ওনার ভালো লাগার কথা অকপটে প্রকাশ করলেন হীরার কাছে। আমি আমার সমস্ত ভালো লাগায় তোমাকে রাখতে চাই হীরারানী। হীরার মতো করে সাজিয়ে রাখতে চাই আমার রাজ্যে। আমি আমার ভালো থাকা ভিক্ষা চাই তোমার কাছে। এই অধমকে কি একটু সুযোগ দেওয়া যায় হীরারানী? আরিয়াম ভাইয়ার মুখে এমন কথা শুনে হীরা থাকিয়ে রইল একমনে। হীরার এমন দুর্বোধ্য চাহনি নির্জীব শান্ত উদ্বেগহীন মুখখানা বিভ্রান্ত করল আরিয়ান ভাইয়াকে। এই চোখের যেন ভাষা নেই, তার হীরারানীর চোখ কি বলে তা বুঝার ও যেন উপায় নেই। ধক করে উঠল তার হৃদয়। মনে মনে আওড়ালেন, আমি কি ভুল কিছু বলে ফেলছি? হীরা আচমকা আরিয়ান ভাইয়াকে জড়িয়ে ধরলেন। হীরার এমন কাণ্ডে হকচকিয়ে গেল আরিয়ান ভাইয়া। আরিয়ান ভাইয়াকে অবাক করে দিয়ে ফুলে ফেপে কেঁদে উঠলেন হীরা। কেঁদে কেঁদে অস্ফুট স্বরে বললেন, আমি আপনাকে হারাতে চাই না আরিয়ান। আমার আপনাকে পাওয়া থেকেও হারানোর ভয় যে বেশি। আপনার আমার পরিবার সম্পর্কে কোন ধারণা নেই।
এতটা কাছে টানবেন না আমায়। আমার যে আপনাকে হারানোর শক্তি নেই, পারবো না থাকতে। এক নাগারে কথাগুলো বলল হীরা। হীরার এমন কথা শুনে আরিয়ান ভাইয়ার বুকে ব্যথা অনুভব করল। হীরাকে আরো শক্ত জড়িয়ে ধরলেন। তার উষ্ণ অধরখানা পরম যত্নে ছোঁয়ালেন হীরার ললাটে। হীরাকে আবারও গভীর আলিঙ্গনে নিবন্ধ করে বললেন, চিন্তা করো না হীরারানী, আমি থাকতে কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। অনেকক্ষণ যাবৎ আমাকে কোথাও দেখতে না পেয়ে সাদিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর ক্লান্ত হয়ে গেল মেয়েটা। এতক্ষণ সাদিয়া করা এমন ছোটাছুটি গভীর দৃষ্টিতে চেয়ে রইলেন সাইফ ভাইয়া। একযোগে চেয়ে রয় সাদিয়ার স্নিগ্ধ সুন্দর মুখপানে। ক্লান্ত হয় না যেন সে, মনে মনে হাসতে থাকে। তারপর বলে উঠে, তুই একটু শান্ত হয়ে বস, তোর বান্ধবী অভ্র ভাইয়া সাথে গেছে, বলল কি যেন প্রয়োজন আছে তাই। সাইফ ভাইয়ার মুখে এমন কথা শুনে সাদিয়া অবাক হলো খুব। আশ্চর্য, মেয়েটা গেল আমাকে জানানোর প্রয়োজন মনে করল না। ও কি জানে না আমি ওর জন্য চিন্তা করব? আসুক আজকে ডফারটা, আমাকে এমন চিন্তার রেখে যাওয়ার শাস্তি বুঝাবো। বিড়বিড় করে বলল সাদিয়া। এত বিড়বিড় করে লাভ নেই। তোর বান্ধবীকে অভ্র ভাই নিয়ে গেছে, উনি আমাকে কল করে জানিয়েছে। এবার সাদিয়া আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেল। মনে মনে শুধালো, অভ্র ভাইয়া নিয়ে গেছে? মনে মনে খুশি হলো যেন। যাক, মেয়েটা তাহলে খুশিতেই আছে। অভ্র ভাইকে যেন হাজার ধন্যবাদ জানালো। সাদিয়াকে এভাবে চুপ থাকতে দেখে সাইফ ভাইয়া বলে উঠলেন, তুই চাইলে কিন্তু আমিও তোকে নিয়ে যেতে পারি। আমি তো এতদিন দেশের বাইরে ছিলাম, শহরে তেমন কোথাও ঘোরা হয়নি। তুই যদি ইচ্ছে করিস তাহলে আমাকে শহর ঘুরে দেখাতে পারিস। নিজের চাচাতো ভাইয়ের মুখে এমন কথা শুনে সাদিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের চাচাতো ভাইয়ের মুখে এমন কথা হয়তো সে কল্পনাতেও ভাবতে পারেনি। সাদিয়া হতভাগ দৃষ্টিতে চেয়ে রইল, কথা বলতেও ভুলে গেল মেয়েটা। হীরা হোস্টেলে আসলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল ফাতেমা সহ। হীরা ফাতেমাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করল। ওর হাবভাব যেন সুবিধা ঠিকছে না, ঠিকমতো খেলোও না যেন। কি নিয়ে গভীর চিন্তায় চলে গেল। ওর এমন অদ্ভুত কর্মকাণ্ডে দেখে হীরা জিজ্ঞেস করল, কিরে ফাতেমা, কি নিয়ে এত চিন্তা করছিস, আমাকে বল। কিছু কি হয়েছে তোর? হীরার কথাগুলো যেন ফাতেমার কর্ণগোচর হল না। ফাতেমাকে চুপ থাকতে দেখে ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই তুই কোথায় হারিয়ে গেলি? কি হয়েছে তোর? এমন বোবা হয়ে আছিস কেন? রুমে একা ছিলি বলে ভূতে টুতে ধরল নাকি? ফাতেমা শুনেও কোন হাবভাব নেই, ছোট করে উত্তর দিল, কিছু না। এই বলে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। সকালে সূর্য উকি দিল চারিপাশে। নাস্তা সেরে সকাল 8টা নাগাদ সাদিয়ার আম্মুকে রিলিজ দিল হসপিটাল থেকে। ওনাকে নিয়ে সাদিয়া আর সাইফ ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আর আমি চললাম আমার নিজ গন্তব্যে। কাল রাতে অভ্র ভাইয়া আমাকে হসপিটালে নামিয়ে দিয়ে যাওয়ার পর থেকে যেন ওনার কোন খবর নেই। অনেকবার ফোন করেও ব্যর্থ হলাম, বারবার ফোন অফ দেখাচ্ছে। ঘন পাপড়ি বেয়ে পানি পড়ে আমার গাল দুটো ভিজে গেল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মাথাটা যেন হঠাৎ করেই অকেজো হয়ে গেল। মনের মাঝে হাজার প্রশ্ন এসে হানা দিল। কি হলো ওনার? আচ্ছা, আমি কি কোন অপরাধ করে ফেলছি? অপরাধ যদি করতাম অন্তত একটু বলতে পারতেন। এভাবে কেন দূরে সরে গেলেন, এসব ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল। হু হু করে কেঁদে উঠল মন। ভারী ভারী নিঃশ্বাস বেরিয়ে আসলো বুক ছিঁড়ে। হঠাৎ মনে পড়ল আয়েশার কথা। আচ্ছা, ওকে ফোন করলেই তো জানতে পারবো অভ্র ভাই কোথায় আছেন। ব্যাগ থেকে তড়িঘড়ি করে মোবাইল বের করে কল দিলাম আয়েশার নাম্বারে। হ্যালো মেঘলা, কেমন আছিস? আন্টির কি অবস্থা? আন্টিকে নিয়ে সাদিয়া ওদের বাড়ি চলে গেছে। আন্টি এখন আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে একটু বলতো অভ্র ভাই কোথায়?
অভ্র ভাইয়া তো কালকে রাতে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেলেন কাউকে কিছু না বলে। তারপর থেকে মোবাইল অফ, কারো সাথে যোগাযোগ করেনি। কেন, কি হয়েছে বলতো? আয়েশার মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। ধূপ করে মাটিতে বসে পড়লাম। শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। মুখ চেপে ধরে কান্না আটকিয়ে রাখলাম। আয়েশার কোন কথাই যেন আর কর্ণগোচর হলো না। শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, সামান্য একটা কথায় অভ্র ভাই আমার সাথে কেন এমন করলেন? অন্যদিকে বাড়ি থেকে ফাতেমার বিয়ে ঠিক করছে। এটা যেন মেয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেই কাল রাত থেকে চুপ হয়ে আছে, কিচ্ছুটি আর মুখে অবধি দেয়নি। হীরা সকাল থেকে অনেক জোর করে ও কিছু খাওয়াতে পারেনি মেয়েটাকে। ফাতেমারা 5 বোন। ফাতেমা সবার ছোট, ওর বাবা চাকরি করে। এতগুলো মানুষের মুখের উপর কিভাবে নিজের ইচ্ছের কথা বলবে, কিভাবে এই বিয়েতে না করবে, সেই টেনশনে যেন ও পুরা পাথর হয়ে গেছে। হীরা অনেক বুঝিয়েও ব্যর্থ। ফাতেমার বয়ফ্রেন্ড আছে এটা আমরা সবাই জানি, কিন্তু সেই ব্যক্তিটাকে আজ অবধি কাউকে বলেনি মেয়েটা। তাই ওই মানুষটার সাথে যোগাযোগ করাও সম্ভব হয়ে উঠছে না। হীরা এক মনে আকাশ পানে চেয়ে আছে। দূরের আকাশের মুঠো মুঠো শুভ্র মেঘমালা যেন ভেসে যাচ্ছে এক আজানাহীন গন্তব্যে। কি জানি কোথায়। ঠিক নয় ভাবতে থাকে, বোধহয় মানুষের জীবনটাও কি ওই শুভ্র মেঘমালার মতো হুট করে কি থেকে কি হয়ে গেল আমাদের। সময় যেন হুট করেই বদলে যায়, সময়ের সাথে সাথে মানুষের জীবনে ঘটে যায় বহুল অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই আমাদের সম্পর্কের কথা আমার পরিবার যদি জানে, কখনো কি মেনে নিবে? আরিয়ানকে কি পাবো নিজের মতো করে? ফাতেমা মেয়েটা যে এত কষ্ট পাচ্ছে, ওর পরিবার কি জানে? বুঝে কি ওর মনের আকুতিগুলো? এসব ভেবেই মন খারাপ হলো হীরার। আয়েশার শাশুর বাড়িতে সবাই অভ্র ভাইয়াকে নিয়ে চিন্তিত। খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে সবাই। অভ্র ভাইয়ার মা কেঁদে কেটে অস্থির। হুট করে কোথায় চলে গেল ছেলেটা কাউকে কিছু না বলে। স্বামীর ভাইয়া অনেকক্ষণ যাবৎ ওনাকে খোঁজার চেষ্টা করছে। সব বন্ধুদের সাথে যোগাযোগ করেও কিছুই জানতে পারল না যেন। সাদিয়া ওর আম্মুকে নিয়ে বাড়ি চলে গেছে। কল দিয়ে জানালো আমাকে যে ওরা পৌঁছে গেছে। আমি তখনও একা একা ক্যাম্পাসে বসে আছি। ভাবছি, এই আমার বুকের ভেতর ছটফট করছে, আমার উদ্গ্রীব ব্যাকুল চোখ দুটো আপনাকে খোঁজে চলছে চারিদিক। আপনি কি সেই খবর রেখেছেন অভ্র ভাই? এই আমায় এত হতাশা ঘিরে ধরেছে, আমার মনের ব্যাকুল কথাগুলো বেরিয়ে আসছে, সামান্য ইঙ্গিতও কি পাইছেন আপনি? হয়তো পাননি, পেলে তো আর আমাকে এভাবে একা পেলে কিছু না জানিয়ে এভাবে হারিয়ে যেতেন না। এসব ভাবতে ভাবতে চোখের কোটের জমে থাকা জল পড়ছে বৃষ্টির ন্যায় টুপটুপ করে। এর মাঝে আমার মোবাইলে আবারও টুং করে মেসেজ এলো। এত মন খারাপ করে বসে আছো কেন প্রেয়সী? তোমাকে না কতবার বলছি মন খারাপ করবে না। আমি শুধু তোমার মুখে হাসি চাই। তোমার বুকে জমে থাকা সব দুঃখ আমি সারিয়ে দিব। শুধু একটু ভরসা রেখো আমার উপর। মেসেজটা পড়ে বর্ষণের ধারা যেন আরো ভারী হয়ে এলো। মনে মনে আওড়ালাম, এই কথাটা যদি আমায় অভ্র ভাই বলতেন কি এমন হতো? আমাকে একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত অভ্র ভাই? সাদিয়া আম্মুকে এখন পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে বলে জানিয়েছে ডাক্তার। সবকিছুতে সাহায্য করছে সাইফ ভাইয়া। আর বারবার আর চোখে দেখছে সাদিয়াকে। কালকের পর থেকে মেয়েটা ওনাকে এড়িয়ে চলছে বারবার। তা উনি বেশ ভালো করে বুঝতে পারছে। মনে মনে ভাবলেন, তুই যতই দূরে যাস না কেন আমি ঠিক ততটাই তোর কাছে যাব। তোর মনে আমি জায়গা করে নিবই নিব। তুই আমার ব্যক্তিগত জিনিসরে সুখী। আমার এই সুখীকে আমি আমার করে নিবই। তুই প্রস্তুত থাক। ওনাকে এভাবে থাকিয়ে থাকতে দেখে সাদিয়া বলে উঠল, তুমি এত কি দেখছো? আমার আম্মু এখন অনেকটা ঠিক আছে। তুমি অনেক কষ্ট করছো, চাইলে এখন আসতে পারো। তুই কি আমাকে চলে যেতে বলছিস সাদিয়া? অনেকটা হতবাক হওয়ার অঙ্গিতে প্রশ্ন করলেন সাইফ ভাইয়া।
ওনার এমন কথায় সাদিয়া ভ্যাবাচ্যাকা খেল। মনে মনে বলল, আমি তো চাই তুমি চলে যাও। তোমার ওই চাহনি আমার অস্বস্তি লাগছে। কিন্তু চাইলেই তো সব কথা মুখের উপর বলা যায় না। তাই হালকা হাসার চেষ্টা করে বলল, নাহ নাহ, তা হবে কেন? 2 দিন ধরে হসপিটালে ছিলে, এখন একটু রেস্ট নাও। আর আম্মুর সাথে আমি তো আছি, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। কিছু প্রয়োজন হলে আমাকে জানাস। এই বলে বেরিয়ে গেল সাইফ ভাইয়া। মনে মনে ভাবতে লাগলো, তুই কি আসলেই আমাকে নিয়ে এতটা ভাবিস সুখী? নাকি আমি যাতে তোর সামনে থেকে চলে যাই তাই এমন বানিয়ে বললি? সময় অতি দ্রুত গড়িয়ে যায়। সময়ের সাথে সাথে পরিবর্তন হয় মানুষের মন। ঠিক আমার জীবনেও যেন এলো এক নতুন পরিবর্তন। ওই দিন ক্যাম্পাসে বসে ছিলাম সারাদিন। ঘন কালো মেঘ করে চারিদিকে আধার ঘনিয়ে এলো, অঝোর ধারে বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালো। বৃষ্টির পানির সাথে সাথে আমার দুঃখগুলোও যেন ধুয়ে গেল। চিন্তা করলাম, যে মানুষ ভালোবাসার কথা শুনে ছেড়ে যেতে পারে সেই আর যাই হোক কখনো ফিরে আসবে না। শুনতে পাচ্ছ পৃথিবী? আমি হেরে গেলাম আজ ভালোবাসার কাছে, ভালোবাসার মানুষের কাছে। যেই শ্রাবণের ধারায় দেখেছিলাম সেই পুরুষকে, সেই শ্রাবণের ধারায় আজে কেমন চোখ বেয়ে গড়িয়ে পড়ছে দেখছো তোমরা। এই বলে আবার মুখে হাত দিয়ে হু হু করে কেঁদে উঠলাম। দুহাতে চোখের কোটরে জমে থাকা জল মুছে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমাকে শক্ত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। এসব ভেবে এক বুক কষ্ট মনে মনে চাপা দিয়ে ফিরে গেলাম হোস্টেলে। আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে কাল থেকে চুপ করে থাকা ফাতেমার মুখেও যেন কথা ফুটল। হীরা আর ফাতেমা দুইজনেই এগিয়ে এসে জিজ্ঞেস করল, এই কি হয়েছে তোর? এমন করে ভিজেছিল কেন? কোথায় ছিলি এতক্ষণ? এমন লাগছে কেন তোকে? দুইজনের অস্থির হয়ে একসাথে বলে উঠল কথাগুলো। আমি দুইজনকে জড়িয়ে ধরে কাঁদলাম আরো কিছুক্ষণ। আমার এই অবস্থা দেখে হতভম্ব দুইজনে। আমি আস্তে আস্তে সবকিছু খুলে বললাম ওদের। আমার কথা শুনে দুইজনে চমকে উঠল। খুব করে জড়িয়ে ধরল আমাকে। ফাতেমা বলে উঠল, এভাবে কাঁদিস না দোস্ত, তোকে শক্ত হতে হবে। জীবনে চলতে গেলে এমন অনেক মানুষ আসে যারা আপন হয়েও আবার অচেনা হয়ে যায়। তাই বলে কি আমাদের জীবন থেমে থাকে? মনে কর তোর জীবনে এমন কেউ আসেনি, এসব ভুলে গিয়ে সামনে এগুতে হবে। দেখছিস না সাদিয়া কেমন মুভ অন করছে? তোকেও করতে হবে। আমরা আমাদের মেঘলারানীকে মন খারাপ দেখতে চাই না। আমার তো বিশ্বাসও হচ্ছে না অভ্র ভাই এমন একটা কাজ করবে। মানুষদের আসলে উপর থেকে চেনা যায় না, কিছু কিছু মানুষ থাকে মুখোশধারী শয়তান। বাদ দে দোস্ত, অভ্র ভাইয়ের চেয়ে ভালো কেউ তোর জীবনে আসবে দেখিস। এসব ভুলে যা, আমরা সবসময় তোর পাশে আছি। আমার চোখের জল মুছে দিয়ে বলে উঠল হীরা। অন্যদিকে সামির ভাইয়া অনেক খোঁজাখুঁজি করেও অভ্র ভাইয়ার সাথে কোন যোগাযোগ করতে পারেনি। এই নিয়ে আয়েশার শাশুর বাড়িতে সবাই খুব চিন্তিত। অন্যদিকে আয়েশা আমার ঘটনা শুনে মন খারাপ করে বসে আছে। বারবার সামির ভাইয়াকে বলছে, ভালো করে খুঁজে দেখো, পুলিশকে ইনফর্ম করো কোথায় গেল অভ্র ভাই। ওদের কথার মাঝে হঠাৎ একটা ফোন বেজে উঠল। কলে রিসিভ করে সবাই হতভম্ব হয়ে গেল। এরপর কেটে গেল বেশ কয়েকদিন। সাদিয়ার আম্মু সুস্থ হয়ে গেল আগের চেয়ে। সাইফ ভাইয়া রোজ এসে একবার করে দেখে যায় সাদিয়ার আম্মুকে। আসলে সাদিয়ার আম্মুকে দেখতে আসা একটা বাহানা মাত্র। উনি সাদিয়ার জন্যই ছুটে আসে। সাদিয়ার মনেও এখন একটু একটু জায়গা করে নিছে সাইফ ভাইয়া। দুইজনের এখন খাতির জমেছে বেশ। দোস্ত শুন তোরা আমার কথায়, ফাতেমা আর হীরা দুইজনেই ফিরে চাইলো আমার দিকে। দুইজনকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি খুব গম্ভীরস্বরে বলে উঠলাম,
অভ্র ভাইয়াকে ভুলে যেতে হলে আমার এই শহর ছেড়ে চলে যেতে হবে। আমি এখানে থাকলে কোনোদিন মুভ অন করতে পারবো না। আর তোরা তো চাস যে আমি ভালো থাকি, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আব্বু আম্মুর সাথেও কথা বলে নিয়েছি। আমার কথায় ওরাও রাজি হয়েছে। আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানার জন্য দুইজনেই বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি আবারও বলে উঠলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কালই ঢাকা চলে যাব। আমার বড় মামা ঢাকায় আছেন, উনি সব ঠিকঠাক করে রাখছে। কালকে আব্বু আম্মুকে নিয়ে রওনা দিব। আমার কথা শুনে ফাতেমা আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে অভিমান কণ্ঠে বলে উঠল, তুই কি পাগল হয়ে গেছিস মেঘলা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এভাবে আমাদের ছেড়ে চলে যাবি? একবার বলি শুনি। আমি হীরা আর ফাতেমাকে জড়িয়ে ধরে কাঁদলাম অনেকক্ষণ। কণ্ঠ ভারী করে বললাম, আমাকে মাফ করে দিস তোরা, আমি জানি তোরা জানলে কখনো যেতে দিতি না, তাই এমন একটা সিদ্ধান্ত নিলাম। তোদের সাথে কাটানো স্মৃতিগুলো কখনো ভুলবো না। ওরা দুইজনেই কেঁদে ফেলল আমার কথায়। হোস্টেল থেকে জিনিসপত্র নিয়ে পরদিন সকালে বাবা মায়ের সাথে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। সেদিনের পর থেকে ওদের কারোর সাথে আর যোগাযোগ হয়নি। মনে মনে ভাবলাম, আচ্ছা অভ্র ভাই কেমন আছে? ওনার কি আমাকে মনে আছে? মনে থাকলে কি আর এই 1 বছরে উনি তো আমার সাথে একবার হলেও যোগাযোগ করত, আমাকে খোঁজে দেখার চেষ্টা করত। আর সাদিয়া, ফাতেমা, আয়েশা, হীরা কেমন আছে কে জানে, হয়তো ভালোই আছে। এসব ভেবে আবারও বুকের ভেতর থেকে একটা দীর্ঘনিশ্বাস বেরিয়ে এলো। কিরে মেঘলা মা, সেই ভর সন্ধ্যা থেকে থম মেরে বসে আছিস? এখন রাত প্রায় 10টা। তোর ফোনটা কখন থেকে বেজেই যাচ্ছে। আমি বিরক্ত হয়ে ছুটে এলাম দেখতে। হঠাৎ মায়ের ডাকে আমার ধ্যান ভাঙল। মায়ের কথা শুনে বললাম, ও তেমন কিছু না মা, এমনি ভালো লাগছে না বলে বসে আছি। খাবার দিয়েছি টেবিলে, খেতে আয়। তুমি যাও, আমি ফোনে কথা শেষ করে আসছি। ফোন রিসিভ করে কানে দিতেই অপর দিক থেকে ভেসে আসলো চিরপরিচিত কণ্ঠস্বর। আমি এই কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেলাম। অস্ফুট স্বরে আওড়ালাম, অভ্র ভাই, এই কিভাবে হতে পারে? আমার মাথা ভো ভো করে উঠল। কি বলল বুঝে উঠতে পারছিলাম না। অপর দিক থেকে অভ্র ভাই বারবার করে ডেকে যাচ্ছে, হ্যালো মিস চ্যাপা শুটকি, শুনতে পাচ্ছেন? আমি অভ্র। ওনার কথাগুলো যেন কর্ণগোচর হচ্ছিল না। এতদিন ধরে জমিয়ে রাখা আবেগগুলো যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। চোখর কোটরে জল জমে গেল, গলা ধরে গেল আমার। খুব কষ্টে একটা শব্দ বের করে বললাম, আপনি। মাঝে মাঝে রাতের পরিবেশ খুব রহস্যময় মনে হয়। রাত যখন গভীর থেকে গভীরতর হয় তখন স্মৃতিরা এসে ভিড় করে মনের মণিকোঠায়। এতদিন পর অভ্র ভাইয়া কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেলাম। থম মেরে বসে রইলাম জানালার ধারে। দূর থেকে ভেসে ভেসে আসছে বিরহ পাখির করুণ আর্তনাদ। পাখির মতোই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে গভীর থেকে গভীরতর। বারবার স্মৃতিরা এসে হানা দিচ্ছে মস্তিষ্কে, ফিরে যেতে ইচ্ছে করছে সেই সোনালি অতীতে। এসব ভেবেই আমার পাথুরে হয়ে যাওয়া চোখ দুটোতে জল জমে গেল। ইচ্ছে হলো অভ্র ভাইকে গিয়ে শুধাই, কেন এমন করলেন আমার সাথে। পাশের রুম থেকে ছোট বোন ইলহাম এসে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করল, আপু, কি হয়েছে? কি এত দেখছো জানালার ধারে? রাতেও খাওনি, এখন কি ঘুমাবে না নাকি? এই হচ্ছে আমার ছোট বোন ইলহাম, বয়সে আমার 4 বছরের ছোট। এবার 10ম শ্রেণীতে উঠেছে। গোলগাল চেহারার মেয়েটা দেখতে ও ভীষণ মিষ্টি। ওর কথায় ওর দিকে ফিরে চাইলাম, মুখে হালকা হাসি দিয়ে বললাম, তুই ঘুমিয়ে পড়, আমার ঘুমোতে দেরি হবে, কাল কলেজে যেতে হবে, অনেক পড়া বাকি। ও আমার কথার প্রত্যুত্তরে বলল, চল আপু, আমরা একটা কাজ করি, দুইজনে ভূত সেজে পাশের বাসায় ওই পিচ্ছি শয়তানটাকে ভয় দেখিয়ে আসি।
সবাই আমাদের দেখে চিৎকার করবে, ভয় কাঁপবে, আর আমরা দুইজনে আম গাছে বসে বসে হাসবো। সুন্দর না ব্যাপারটা? এই বলে অট্ট হাসিতে ফেটে পড়ল। তুই যাবি এখান থেকে? আমার ভালো লাগছে না। বিরক্ত করিস না তো। সারাদিন বীর নিয়ে বসে থাকো, তখন আমার ভালো লাগে বুঝি? আশ্চর্য, তুমি কত সুন্দর একটা মেয়ে, সারাদিন ঘুরবে, চোখে কাজল দিয়ে সাজবে, শাড়ি পরবে, তা না করে সারাদিন সাপের মতো শুয়ে থাকো, আর আমি কিছু বললেই ফুস ফুস করে উঠো। ইলহাম, মম, যাবি তুই? আর 1 মিনিটও এখানে দাঁড়াবি? নির্ঘাত আমার হাতে তোর মৃত্যু হবে। অনেকটা রাগ নিয়ে বললাম। ও আমাকে এমন চিৎকার করতে দেখে তড়িঘড়ি করে আম্মুকে গিয়ে বলল, আম্মু আম্মু উঠো, দেখো আপু কেমন পাগল হয়ে গেছে। আপু কেমন জানি করতেছে। জানলার পাশে অনেকক্ষণ বসে থাকায় আপুকে ভূতে ধরল না তো? আমার কিন্তু খুব ভয় করছে আম্মু, কাঁদো কাঁদো গলায় বললাম ইলহাম। আমি আম্মুর পাশে এসে বললাম, আম্মু তুমি ওকে চুপ করতে বলো, তা না হলে আমি ওকে কেমন করব আমি নিজেও জানি না। অনেকটা চিৎকার দিয়ে বললাম, থামবি তোরা? রাত বিরাতে কি শুরু করেছিস? তোদের চেঁচামেচি শুনে মানুষ মনে করবে আমার বাসায় চোর ঢুকেছে। এখন নিজেদেরকে চোর বলে প্রমাণ করিস না। এই বলে আম্মু চলে গেল ঘুমোতে। আম্মুর এমন কথা শুনে নিজেকে কেমন জানি চোর চোর মনে হলো। আমি আর ইলহাম এবার দুজনে দুজনের দিকে চেয়ে হেসে উঠলাম। আজ 27 সেপ্টেম্বর। এই দিনেই অভ্র ভাইয়াকে প্রথম দেখেছিলাম বিপ্লব উদ্যানে। অনেকদিন পর মনে হলো ওনাকে নিয়ে একটা চিঠি লিখি। শুনতে পাচ্ছেন অভ্র ভাই, আপনাকে আমি ভালোবাসি না, ভালোবাসিনি কখনো, কিন্তু ভুল করে মারাত্মকভাবে আপনার প্রেমে পড়েছিলাম অনেকবার। প্রেমে পড়লেও প্রেমের মিলন হয়নি কখনো আমাদের। আপনি আমার প্রেমিক হতে না পারলেও হয়ে গেলেন অতিচেনা এক আগন্তুক, যাকে দেখা গেলেও ছোঁয়া যায় না, আবার হাজারবার মনে পড়লেও দেখা যায় না। আমি আমার দিক থেকে এখনো ভুলতে পারিনি। স্মৃতিরা এসে বারবার মস্তিষ্কে জানান দেয়, আমার প্রেমিক পুরুষ অভ্র, আমার প্রেমিক পুরুষ অভ্র। আমি প্রেমিকা হতে পারিনি ঠিক, কিন্তু আপনাকে ঘৃণা করে ভুলেও যেতে পারিনি। কেমন আপনার অপরিচিতা হয়েই রয়ে গেলাম আমি। এখন কোন পুরুষের প্রেমে পড়তে পারি না, থাকতে পারি না চোখের দিকে। যেখানেই যাই আমার চোরা চোখ দুটো কেমন জানি আপনাকে খুঁজে। আমি না চাইলেও খুঁজে শুনে না আমার বারণ। এখন আর কারোর চোখের দিকে থাকালে মনে হয় না এই পুরুষটা আমার, আমার একান্ত ব্যক্তিগত। কারো দিকে একমনে আর থাকিয়ে থাকতে ইচ্ছে করে না। অনেক অনেক বছর হয়ে গেল আমি আর কারোর প্রেমে পড়ি না। কেমন অপেক্ষা করি আপনার আসার। আচ্ছা, আপনি কি আসবেন? প্রেমের সুখে নিবিয়ে দিবেন কি আমার মনের দহন? ইতি, আপনার অপরিচিতা। চিঠিটা লিখেই মনে পড়ল কালকে অভ্র ভাইয়ের বলা কথাগুলো। আপনি? হ্যাঁ আমি। আমার তোমার সাথে অনেক কথা জমে আছে। জমে আছে হাজার হাজার চুক্তি। আমি আমার চুক্তিগুলো এবার পুষিয়ে ফেলতে চাই। এই অধম্যকে দেবে কি সেই সুযোগ? খুব করুণ শোনালো ওনার কণ্ঠ। ওনার এমন কথা শুনেই খট করে লাইন কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, না, যে মানুষ ছেড়ে যায় তার জন্য আমার মনে কোন জায়গা নেই, আর হবেও না কখনো। আপনি আমায় যেমন জ্বালিয়েছেন তেমনি আমিও এবার আপনাকে জ্বালিয়ে ভস্ম করে দিব। হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল, সকাল 9:30টা বাজে। 10টা থেকে ক্লাস। তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। ছোট বোন ইলহাম কল করে জানালো আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। তাই দিক বেদিক না দেখে তাড়াতাড়ি করে ছুটলাম বাসায় দিকে। বাসায় আসার পর অনেকক্ষণ যাবৎ কলিং বেল দিচ্ছি, কিন্তু কেউই দরজা খুলছে না। মনের মধ্যে ভয় ঢুকে গেল। মনে মনে ভাবলাম, আম্মুর কিছু হলো না তো আবার? দূর, এসব কি ভাবছি আমি। এই বলে দরজার হাত রাখলাম। দরজা অল্প করে ধাক্কা দিতেই কেমন জানি খুলে গেল। ঘরে পা দিয়ে দেখলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কোথাও কারোর কোন শব্দ নেই। অজানা ভয় এসে মনের মাঝে হানা দিল। ভয় ঘাম ঝরছে শরীর থেকে, মাথা কাজ করছিল না। বাড়ির ভিতর আস্তে আস্তে কয়েক কদম হেঁটে গেলাম।
মোবাইল অফ থাকায় লাইটও জ্বালাতে পারছি না। বাড়ির সুইচ দিতে গিয়ে বুঝলাম কারেন্ট নেই। আর একটু এগুতেই পায়ের কাছে কি একটা যেন বাজলো। আমি চিৎকার দিতেই ঘুটঘুটে অন্ধকারে ছমছম করে উঠল গা। আমি ভয়ে চিৎকার দিতেই হুট করে আমাকে কেউ একজন এসে জড়িয়ে ধরল। আমি ভয়ে চোখ মুখ খিচে ফেললাম। সাথে সাথে চারিদিকে জ্বলে উঠল আলোক বাতি। চোখ খুলেই হতভম্ব হয়ে গেলাম, কি সুন্দর করে সাজানো চারিদিক। চারিদিক থেকে গোলাপ আর বেলি ফুলের সুবাস ভেসে আসছে। ইলহাম আমার সামনে দিকে এসে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে আপু। সাথে সাথে আরো 4 জন এসে জড়িয়ে ধরল আমাকে। হীরা, সাদিয়া, ফাতেমা, আয়েশা। সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাপি বার্থডে হারামি। ওদের দেখে আমি আবাকের চরম পর্যায়ে চলে গেলাম। খুশিতে আটখানা হয়ে জোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, তোরা কিভাবে এলি? কথা বলতেই কেঁদে দিচ্ছিলাম যেন। এক ঝটকায় জড়িয়ে ধরলাম ওদের। ওরাও কেঁদে দিল সাথে। এতদিন পর ওদের দেখে পুরানো কথাগুলো বারবার মনে পড়ছিল যেন। হঠাৎ মেঘ করে যেমন ভারী বর্ষণ হয়, আমাদেরও হলো সেই অবস্থা। 5 বান্ধবী আজ প্রায় 1 বছর পর দেখা হলো। এই 1 বছরে সবার জীবনের সমীকরণ পাল্টে গেল। আয়েশার ফুটফুটে একটা মেয়ে হলো দেখতে, ঠিক সামির ভাইয়ার মতোই গোলগাল চেহারার, ভীষণ মিষ্টি, পুরাই রসগোল্লা একটা। সাদিয়ার জীবনে ঘটে গেল আমূল পরিবর্তন। সাইফ ভাইয়ার সাথে এনগেজড হয়ে গেল। ফাতেমার বিয়ে হলো ওর পরিবার থেকে ঠিক করে দেওয়া ছেলের সাথে। হীরা এখনো আগের মতোই আছে, ছুটিয়ে প্রেম করছে আরিয়ান ভাইয়ার সাথে। 5 বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আছি। সময় পেরিয়ে গেল বেশ কিছুক্ষণ। আমাদের এভাবে থাকতে দেখে পিছন থেকে সামির ভাইয়া এসে বলল, শুধু বান্ধবীদের দিকে চোখ দিলে হবে, আমরাও যে আছি, শালিকা কবে একটু জড়িয়ে ধরবে সেই অপেক্ষায়। এই বলে হুহা করে হাসিতে ফেটে পড়ল। সামির ভাইয়ার এহেন কথায় লজ্জা পেলাম যেন। বাকিরাও হেসে উঠল। আয়েশা সামির ভাইয়ার দিকে তাকালো অগ্নি চোখে। কপট রাগ দেখিয়ে বলে উঠল, মেয়ের বাবা হয়েছ, এখনো কোথায় কি বলতে হবে সেই আক্কেল ওনাই দেখছি। কাদার ভঙ্গিতে সামির ভাইয়া বলে উঠলেন, দেখলে তো শালিকারা, তোমাদের বান্ধবী সবসময় আমার সাথে এমন করে। তোমরা ভাইয়ের পক্ষ নিয়ে কিছু তো বলো। মামনি দেখো বাপ্পি মা বকে, তুমি একটু বকে দাও তো। আয়েশার ছোট্ট মেয়ে আলো বাবার কথায় কি বুঝল কে জানে। আধো আধো মুখে খুব মিষ্টি স্বরে বলল, মাম্মাতু। আলোর কথা শুনে সবাই হেসে উঠল। শুধু সামির ভাইয়া নয়, সাথে এসেছে সাইফ ভাইয়া আর ফাতেমার বিবাহিত নতুন বর। বাকিদের চিনলেও ওনাকে না চেনার ব্যাপারটা হয়তো উনি বুঝলেন। তড়িঘড়ি করে উত্তর দিলেন, আমি আহনাফ, আপনার বান্ধবীর হাজবেন্ড। আমি আপনাদের সম্পর্কে সব জানি। ফাতেমা বলছে সবকিছু, আপনার থেকে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আমি চাই অভ্র ভাই আপনার জীবনে ফিরে আসুক। উনি একনাগারে বলে ফেললেন কথাগুলো। আমি হতভাগ হয়ে চেয়ে আছি। প্রথম কথাগুলো ভালো লাগলেও পরের লাইনটা আমার মস্তিষ্কে বাড়ি খেল, অভ্র ভাই আপনার জীবনে ফিরে আসুক। এই কথাটা শোনা মাত্রই মনের ভিতর দপ করে আগুন জ্বলে উঠল। মনে মনে বললাম, আর জীবনেও হবে না এমন। যে চলে গেছে তাকে আমি দ্বিতীয়বার চাই না, মরে গেলেও না। সবাইকে এমন চুপ থাকতে দেখে ছোট বোন ইলহাম বলে উঠল, তোমরা সবাই কি এমন দাঁড়িয়ে থাকবে, নাকি কেক টেক কিছু কাটবে? সাদিয়া সাহসা বলে উঠল, কিন্তু এখানে সবাই উপস্থিত থাকলেও সে কই? যার কারণে এত বড় আয়োজন করতে পারলাম সেই মানুষটাই তো এখনো এসে পৌঁছায়নি। সাদিয়ার কথায় আরেক দফা অবাক হলাম। বিস্ময় সূচক দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করলাম, কার আসার কথা বলছিস তুই? সবাই তো এখানেই আছে, আর আব্বু আম্মুও তো আছে। তাহলে বাদ পড়ল কে? ওইয়ে এসে গেছে। ফাতেমা খুশি মনে বলে উঠল, এতক্ষণ আপনার অপেক্ষাতেই ছিলাম। ওর কথায় পিছন ফিরে তাকালাম। দেখলাম এক তোড়া সাদা গোলাপ নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। পরনে আছে সাদা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা,
সাদা পাঞ্জাবিতে তার শুভ্র চেহারার শুভ্রতা ছাড়াচ্ছিল দ্বিগুণ। আমি গম্ভীর দৃষ্টিতে চেয়ে রইলাম, মনে ভেতর থেকে বলে উঠল, ইস, কতদিন পর দেখা, এই মানুষটাকে একপল দেখলে আমার কেমন শান্তি শান্তি লাগে, বেঁচে থাকার ইচ্ছে যেন দ্বিগুণ বেড়ে যায়। কাছে এসে অভ্র ভাই বলে উঠলেন, শুভ জন্মদিন মিস চ্যাপা শুটকি। এইটুকু বলেই অন্যদিকে মুখ করে বললেন, সরি গাইস, সবাইকে অপেক্ষা করানোর জন্য। চলুন এবার কেকটা কাটা যাক। ওনার কথায় আমার ধ্যান ভাঙল। এতদিন মনের ভেতর পুষে রাখা অভিমান কেমন যেন তরতর করে বেড়ে গেল। আমি বেশ জোরালো কণ্ঠে বলে উঠলাম, আপনি এখানে কেন এসেছেন? এখানে বেরিয়ে যান এখন। আবার কি জন্য এসেছেন? আমার জীবনের সুখ শান্তি তো সব শেষ করে দিছেন, এখনো মন ভরেনি নাকি? আমাকে মেরে ফেলতে এসেছেন আপনি? এটাই করলে আপনি খুশি থাকবেন, তাই না? মায়ের দিকে ফিরে বললাম, এই লোকটাকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে বলো। আমি এই মানুষটার চেহারা যেন দ্বিতীয়বার না দেখি। এখনো দাঁড়িয়ে আছেন কেন? কথা কানে যায়নি, বেরিয়ে যান এখান থেকে প্লিজ। জজ আমার এমন কথাগুলো চুপচাপ শুনল অভ্র ভাইয়া। খুব শান্ত কণ্ঠে একটা কথাই বলে গেল, তুমি চাইছো না যখন আমি থাকবো না। কথা দিচ্ছি তোমার হারিয়ে যাওয়া আনন্দগুলো আবার ফিরিয়ে দিব তোমাকে। এই বলে খুব দ্রুত গতিতে হেঁটে চলে গেলেন উনি। পেছনে ফিরেও আর চাইলেন না। আমার কথা শুনে সবাই অবাক হলো, হয়তো এমনটা কেউ আশা করেনি। উনিও বোধহয় কষ্ট পেলেন আমার কথায়। মনকে শক্ত করে বললাম, কষ্ট পেলে পাক, যে আমাকে এভাবে কষ্ট দিতে পারছে আমার মনে তার জন্য কোন জায়গা নেই। যতই মনকে বুঝায় না কেন, মন কি আসলে সব কথা শুনে? একটু আগে সুন্দর রমরমা পরিবেশ মুহূর্তের মধ্যেই আচমকা পাল্টে গেল। হঠাৎ ঘূর্ণিঝড় এসে যেমন সবকিছু লুটপাট করে নিয়ে গিয়ে পরিবেশকে শান্ত করে দেয়, ঠিক তেমনটাই মনে হলো। সবার মাঝে এসে ভার করল শুনশান নীরবতা। গড়িয়ে গেল বেশ কয়েক পল মুহূর্ত। নীরবতা ভেঙে আচমকা হঠাৎ আমাকে ঝাপটিয়ে সাদিয়া বলে উঠল, এই কি করেছিস তুই মেঘলা? আমি তো কল্পনাও করতে পারিনি তুই মানুষটার সাথে এমন করবি। সাদিয়ার সাথে সাথে আয়েশাও বলে উঠল, তুই নিজেও জানিস না আমার বড় ভাইটা তোর জন্য কি কি করছে, আর তুই কিনা মানুষটাকে তাড়িয়ে দিলি। আমি স্তব্ধ হয়ে গেলাম ওদের কথা শুনে। খুব বিস্ময় নিয়ে বলে উঠলাম, আমি তোদের দেখে অবাক হচ্ছি, আরে যে মানুষটা আমাকে এত কষ্ট দিল সেই মানুষটাকে নিয়ে তোরা সাফাই গাইছিস কোন মুখে? আচমকা এসে আমার মা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম মায়ের এমন কাণ্ডে। যে মা আমাকে কোনোদিন একটা টুকাও দেয়নি সেই কিনা আমাকে থাপ্পড় মারল। অপমানে চোখ ঝাপসা হয়ে এলো। প্রশ্নসূচক চাহনি নিয়ে চেয়ে রইলাম মায়ের মুখপানে। আমার মা সাহসা রুষ্ট কণ্ঠে বলে উঠলেন, এই ছেলেটা না থাকলে আমরা আজ পথে বসতাম। এখন যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলছি সেটা ওই ছেলেটার দেওয়া বাড়ি। আমাদের জন্য কি না করেছে ছেলেটা, আর তুই বলছিস তোকে কষ্ট দিছে? মায়ের মুখে এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কোনোরকম নিজেকে সামলে নিয়ে মাকে প্রশ্ন করলাম, এসব তুমি কি বলছো মা? উনি আমাদের থাকতে দিছে মানে? তোমার মাথা কি পাগল হয়ে গেছে? কি বলছো উল্টো পাল্টা এসব? আর তুমি ওনাকে কিভাবে চিনো? আমার প্রশ্ন শুনে বাবা এগিয়ে আসলেন আমার পাশে। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হে রে মা, তোর মা যা বলছে তাই সত্যি। এতদিন আমরা তুই কাছে এসব কথা গোপন করেছি। অভ্র ছিল আমার বন্ধুর ছেলে। ব্যবসা সূত্রে অভ্র বাবা শহরে চলে আসে, আর আমি গ্রামেই রয়ে গেলাম। তখন আমাদের বাড়িতে ওরা প্রায় যেত, তুই তখন খুব ছোট ছিলি। অভ্রের তখন 6 কি 7 বছর বয়স। তখন আমার বন্ধু মানে অভ্র বাবা মারা যায়। আমার হাতে তুলে দিয়ে যায় অভ্রকে, সেই থেকে মাঝে মধ্যে শহরে এলে ওকে দেখে আসতাম। তোদের কোনোদিন এসব জানতে দিইনি।
অভ্র বাবা মারা গেলেও অভ্র বাবার ছিল অঢেল সম্পদ, তাই ওদের তেমন কষ্ট হয়নি। তোকে যে হোস্টেলে দিলাম একা ছাড়লাম এসব অভ্রের কথায়। ও আছে বলেই ভরসা করেছিলাম। ছেলেটা সবসময় তোকে দেখে দেখে রাখতো বলে আমাদের তেমন চিন্তা ছিল না। আমি তোকে অনেকবার বলতে চাইছিলাম কিন্তু অভ্র আমাদের বলতে দেয়নি। মাঝখানে আমার চাকরি চলে যায় তা তো তুই জানিসই মা। তখন আমাদের সব খরচ অভ্র চালাইতো। তারপর আমাকে আবার একটা চাকরি জোগাড় করে দেয়। তুই যে এখানে চলে আসবি বলছিলি তখন অভ্রই আমাদের এই প্যালটা দেখায় দেয়, এখানে থাকতে বলে প্রতি মাসে ভাড়াও দিয়ে দেয়। এসব বলতে বলতে চোখ মুছলেন বাবা। তারপর আমার মুখের প্রতিক্রিয়া দেখে হয়তো বাবা বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। বাবা পুনরায় বলে উঠলেন, তোর মনে প্রশ্ন জাগছে তো বন্ধুর ছেলে হয়ে এত কিছু কেন করলো? শোন, তাহলে তোর দাদা ছিল জমিদার, তাই আমাদের কোনো কিছুর অভাব ছিল না। তখন আমি আর অভ্রের বাবা একসাথে বিয়ে পাশ করি। অভ্রের বাবাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় আমার বাবা ওকে দেখত। অভ্রের বাবার ব্যবসা দাঁড় করিয়ে দেয় আমার বাবা। কিন্তু একদিন আমার বাবা মানে তোর দাদার সাথে গ্রামের কিছু লোক চক্রান্ত করে সহায় সম্পদ সব নিয়ে নেয়। সেই শোকে তোর দাদা স্ট্রোক করে মারা যায়। আমাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তোর বাবার টাকা ছিল বিধায় আমি তখন কিছুই করতাম না। কিন্তু তোর দাদা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে হয় আমাকে। তখন অভ্রের বাবার ব্যবসা তেমন বড় ছিল না, তবে ও আমাকে একটা চাকরির জোগাড় করে দেয়। সেই থেকে ওদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এসব তোর জন্মের আগের কাহিনী। অভ্রের তখন সবে 5 মাস বয়স ছিল। অভ্রের একটু একটু বড় হলে ওর বাবা সবসময় ওকে বলতো, আমি না থাকলেও আমার বন্ধুটাকে তুই দেখবি বড় হয়ে। অভ্র সেই কথা এখনো অক্ষরের অক্ষরে পালন করে। তুই এসবের কিছুই জানতিস না বলে তোকে কিছুই বলতে দেওয়া হয়নি, জানাতেও চাইনি অভ্র। কিন্তু আমার মেয়ে হয়ে তুই অভ্র সাথে এমন ব্যবহার করছিস, তাই এখন নিজেকে ছোট মনে হচ্ছে। তাই আর তোকে এসব না বলে থাকতে পারলাম না। এসব শুনে আমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। মনে মনে বললাম, আমার অগোচরে এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কেউই কিছু বলেনি অবধি। বাবাকে উদ্দেশ্য করে বললাম, কিন্তু উনি এতদিন কোথায় ছিলেন? কেনই বা সেদিন আমাকে এভাবে কিছু না বলে চলে গেলেন? আমার কথা শুনে এবার মুখ খুললেন সামির ভাইয়া। সামির ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি শালিকা। তোমার অনেক আগে থেকেই অভ্র তোমাকে ভালোবাসতো, কিন্তু কোনোদিন সামনে যাবার সাহস পাইনি, তাই দূর থেকে তোমাকে ফলো করত। আমার সাথে যেদিন আয়েশার এনগেজড হয় ওদিন রাতে আয়েশা আমাকে জানিয়েছিল তুমি নাকি অভ্রকে পছন্দ করো। তখন আমি আয়েশাকে অভ্রের কথাগুলো খুলে বলি। শুধু আয়েশা না, তোমার প্রতিটা বান্ধবী জানে অভ্র তোমার জন্য ঠিক কতটা পাগল। ছেলেটা গম্ভীর হয়ে থাকে, তাই ওকে দেখে সহজে বোঝা যায় না। তুমি যেদিন ওকে তোমাকে পছন্দ করো কিনা জিজ্ঞেস করো, সেই কথা জানতে চাইলে ও তখন বাড়িতে এসে আমাকে সবটা বলেছিল। ও তোমার থেকে দূরে ছিল শুধুমাত্র একটাই কারণে। তোমার সব বান্ধবীরা জানতো অভ্র কোথায়, কিন্তু অভ্র বারণ করেছিল, তাই কেউ তোমাকে কিছু জানায়নি। সময় হলে অভ্র তোমাকে সবকিছু ঠিকই বলতো, কিন্তু তুমি ভুল বুঝে সবার থেকে দূরে চলে আসলে, এমনকি তোমার বান্ধবীদের সাথে অবধি যোগাযোগ রাখোনি। কিন্তু তোমার এই বান্ধবীগুলো প্রতিনিয়ত অভ্রের কাছে তোমার খবর জানতে চেয়েছে। অভ্র আমার বড় ভাই হলেও বন্ধুর মতো। অভ্রের কারণেই আজ আমি আয়েশাকে বউ হিসেবে পেয়েছি। অভ্রের মতো মানুষ হয় না বোন। এই বলে সামির ভাইয়ার চোখও ঝাপসা হয়ে গেল। সবার কথা শুনে আমার মাথা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে একটু পর মাথা ঘুরে পড়ে যাব। সাদিয়ারা সবকিছু জানতো অথচ আমাকে কিছুই জানায়নি। খুব কষ্টে মুখ থেকে শব্দ বের করে সামির ভাইয়াকে প্রশ্ন করলাম, সামির ভাইয়া, আমি জানতে চাই কি এমন কারণে অভ্র ভাই আমার থেকে একটা বছর দূরে থেকেছে?
গোধূলি আলো ফেরিয়ে পশ্চিমা আকাশে আধার নেমেছে। চারদিকে অমাবস্যার মতো ঘনকালো অন্ধকার। ঢাকা শহরে এই অন্ধকার রাতে চারিদিকে উড়াউড়ি করছে কিছু কাক। আমি এখনো ঠাই দাঁড়িয়ে আছি, চেয়ে আছি তৃষ্ণার্ত কাকের মতো স্বামীর ভায়ার সম্মুখে। আমার ভেতর অস্থিরতা কাজ করছে, যেন এই প্রশ্নের উত্তর না শুনলে আমার মরণ হবে, আমার মনের দহন নিভানো দায় হয়ে যাবে, আমার পৃথিবী শূন্য হয়ে যাবে। আমার করা প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ চুপ থাকলেন স্বামীর ভাইয়া। চোখে মুখে উদ্রেক কিছু একটা যেন ভাবছে, কিন্তু কি ভাবছে সেটা বোঝা যাচ্ছে না। নীরবতা ভেঙে স্বামীর ভাইয়া গম্ভীর্য কণ্ঠে বলে উঠলেন, মেঘলা, তুমি কি জানো তোমাকে কতবার মেরে ফেলার প্ল্যান করা হয়েছে? স্বামীর ভাইয়ার কথা শুনে ভয় কেঁপে উঠলাম, আত্মা শুকিয়ে গেল যেন। চোখ দুটো স্থির রেখে বার কয়েক ডুব গিলে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হ বলছেন আপনি? আমাকে কেন কেউ মারতে চাইবে? স্বামীর ভাইয়ার দৃষ্টি তখনও স্থির। কথা বলতেও যেন গলা ধরে আসছিল। ফিরে তাকালো আমার বাবার দিকে। বাবা চোখ বুজে কিছু একটা বোঝালেন, হয়তো আশ্বাস পেলেন তিনি। ফের বলে উঠলেন, হ্যাঁ সত্যি। তোমার বাবা একটু আগে বলল না, তোমার দাদার সম্পত্তি গ্রামের কিছু লোক লুটপাট করে নিয়ে ফেলছে। তখন থেকেই ওদের সাথে তোমার বাবার দ্বন্দ্ব ছিল। আর তোমার বাবা ডাল হয়ে দাঁড়িয়েছিল অভ্রের বাবা, অর্থাৎ আমার বড় আব্বা মতিন উদ্দিন। আমার বড় আব্বা মারা যাওয়ার পর তোমার বাবা সম্পূর্ণ একা হয়ে যায়, তোমাদেরকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। তোমাদেরকে সবসময় লুকিয়ে লুকিয়ে রাখত। কিন্তু অভ্র বড় হওয়ার পর থেকে অভ্র তোমার বাবার পাশে দাঁড়ায়। তোমার মনে আছে কিনা জানি না, তুমি যেদিন প্রথম শহরে আসছিলে একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা দিল, আর সাথে সাথে সেখানে অভ্র গিয়ে তোমাকে ধরে ফেলল। ওই লোকগুলোই ছিল তোমার বাবার শত্রু। তুমি শহরে আসবে সেটা হয়তো ওরা কোনোভাবে জেনে গিয়েছিল, তাই তোমার উপর অ্যাটাক করতে চেয়েছিল। কথাগুলো এক নাগারে বলে থামলেন স্বামীর ভাইয়া। আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, হয়তো আমার মুখের প্রতিক্রিয়া বুঝায় চেষ্টা করছেন। কিন্তু স্বামীর ভাইয়ার সম্পূর্ণ কথা যেন আমার কর্ণগোচর হলো না। আমি আমার শহরে আসার প্রথম দিনের কথা মনে করতে লাগলাম। আচমকা একটু জোরে শব্দ করে বলে উঠলাম, হ্যাঁ ওই তো মনে পড়েছে। আমি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ জোরে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিলে আমি পড়ে যাই। এরপর কোথা থেকে লোক একটা এসে আমাকে ধরে ফেলে আর আমাকে হোস্টেলে নামিয়ে দিয়ে যায়। লোকটার মুখে মাস্ক আর চোখে কালো চশমা থাকায় চিনতে পারিনি। তার মানে ওই লোকটা অভ্র ভাই ছিল। স্বামীর ভাইয়া কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, হ্যাঁ ওইটা অভ্রই ছিল। ওই দিন অভ্র সাথে আমিও ছিলাম ওইখানে। লোকজন থাকার কারণে হয়তো খেয়াল করনি আমাকে। অভ্র খুব ভালো করেই জানতো ও যদি তোমাকে এখন কাছে টেনে নেয় তাহলে শত্রুরা আরো বেশি সুযোগ পাবে, ওরা জেনে যাবে অভ্রের দুর্বলতা কোথায়। আর ঠিক এদের শাস্তি দেওয়ার কারণে ও এই একটা বছর তোমার থেকে দূরে থেকেছে মেঘলা। স্বামীর ভাইয়ার কথা শুনে আমি বিমূর্ত হয়ে রইলাম, ধপ করে বসে পড়লাম চেয়ারে। বাকিরা ছিল নীরব শ্রোতা, সব কথাগুলো চুপচাপ শুনল। সবার পূর্ণ দৃষ্টি আমার দিকে। এত সব কিছু একসাথে শোনার পর আমার মনের অবস্থা বুঝার চেষ্টা করছে হয়তো, তবে সেই সবে আমার খেয়াল নেই। আমার মন পড়ে রয়েছে অন্যখানে। মনে মনে আওড়ালাম, তার মানে আমার মোবাইলে এতদিন যে মেসেজ পাঠাতো সেটা অভ্রভাই ছিলেন। হায় আল্লাহ, এই কি করলাম আমি! যে মানুষটা দূর থেকে আমার জন্য এত কিছু করেছে তাকেই কিনা ভুল বুঝে দূরে সরিয়ে দিলাম। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা ঠিক কতটা তীব্র তা আমি জানি। আমার মন খারাপ, একাকিত্ব, বিষণ্ণতা এসব বহু পুরনো, বহু আগের। আমার এসব উপলব্ধি কেবল জানে আমাকে ঘিরে রাখা প্রকৃতি জানে। মধ্যে দুপুরে খাবারের বিশাল আয়োজন করেও তা না খেয়ে থেকে উদাস মনে কারো জন্য অপেক্ষা করা, তার কথা ভাবতে ভাবতে উদাস হয়ে পড়ার সেই সব গল্প কেবল মধ্যদুপুরেরা জানে। আকাশ থেকে ভারী বর্ষণ জানে আমার মন খারাপের কথা। বিষণ্ণ সন্ধ্যারা জানে আমার মনের অব্যক্ত কথাগুলো। আমি সেই সব আর দ্বিতীয়বার হতে দিতে চাই না।
যে অভ্র ভাইকে হারিয়ে একটা বছর ঠিক যতটুকু কষ্ট আর যন্ত্রণা পাইছি, এখন সময় হয়েছে সেই সব ফিরিয়ে নেওয়ার। অভ্র ভাই আমাকে ভালোবাসে, এই কথাটা শুনে আমার মনের কোণে জমে থাকা দুঃখরাও উদাও হলো মুহূর্তে। খুব করে মন চাইল অভ্র ভাইয়াকে গিয়ে জড়িয়ে ধরতে। যেই ভাবা সেই কাজ, আর এক মুহূর্ত ও দেরি না করে দৌড় লাগালাম অভ্র ভাইয়ার খুঁজে। পেছনে থেকে ফাতেমা ডেকে বলল, অভ্র ভাইয়া ছাদে তোর জন্যই অপেক্ষা করছে। আমি তাড়াহুড়ো করে ছাদে উঠতে গিয়ে বার কয়েক হোঁচট খেলাম, কিন্তু আমি ওসবে পাত্তা দিলাম না। আমার মন প্রাণ জানান দিচ্ছে অভ্র ভাইকে আমার এক্ষুনি কাছে চাই। ছাদে গিয়ে দেখি উনি আকাশ দেখছে পূর্ণ দৃষ্টি দিয়ে। হয়তো জানতো আমি আসব। আমার আসার খবর কিভাবে টের পেলেন কে জানে, ওভাবে দাঁড়িয়ে থেকে পুরুষালী কণ্ঠে বললেন, তুমি এসেছো প্রেয়সী। আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অনেক জ্বালিয়েছো আমায়, এমন দূরে দূরে থেকে বুঝেছো। এবার আমার শোধ নেওয়ার পালা। ওনার কণ্ঠে কি ছিল জানা নেই, তবে ওনার এই একটা কথায় পৃথিবীর সমস্ত সুখ এসে ভার করলো আমার উপর। পুলকিত হলো আমার মন। লজ্জায় নুয়ে পড়লাম আমি, চোখের কোটরে হালকা জল জমল। খুশিতে আস্তে আস্তে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম আর ভাবলাম, এই মানুষটা আমার একান্ত। আমার ভীষণ সুখ সুখ অনুভূতি হলো, যা ভাষায় প্রকাশ করা দেয়। অভ্র ভাই আচমকা আমার জড়িয়ে ধরলেন। বাচ্চার মতো হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন। এই প্রথমবার কোন পুরুষ মানুষকে কাঁদতে দেখে স্তব্ধ হয়ে রইলাম আমি। উনি অস্ফুট স্বরে বলে উঠলেন, আমার প্রেয়সী, কথা দাও, আমায় ছেড়ে কোথাও যাবে না তুমি। তুমি আমার এমন একজন মানুষ যাকে দেখলে হাজারো ক্লান্তির মাঝে প্রশান্তি কাজ করে। একরাশ মুগ্ধতা নিয়ে তোমাকে দেখে থাকতে ইচ্ছে করে, মনে হয় যেন হাজার জনম তোমাকে দেখলেও এই ইচ্ছেরা পুরোবে না। তোমার মায়াবী মুখ আর স্নিগ্ধ আখিপল্লব দুটি আমাকে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট। নিজেকে খুব কষ্টে তোমার থেকে দূরে রেখেছি, এখন আর ছাড়ব না প্রেয়সী, কখনোই না। এই মেঘলা শুধু রওশন অভ্রের। এই মেঘলার দিকে কেউ চোখ দিলে চোখ ভরে ফেলব। ওনার বলা প্রথম কথাগুলো খুব করুণ শোনালেও শেষের কথাগুলোতে মিশ্রিত ছিল রাগ আর জেদ, যেন হাজার বছরের হিসাব বাকি। আমাদের এই মিলন দেখে অমাবস্যার আধার সরে গিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। দক্ষিণ দিক থেকে শুরু হলো শান্ত শীতল বাতাস। অভ্র ভাই তখনও আমাকে শক্ত করে জড়িয়ে রেখেছে তার বুকের কোণে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব ভাবখানা এমন। নির্মল বাতাসের সাথে সাথে আমার মনও জুড়িয়ে গেল। পৃথিবীকে শুধালোম, দেখতে পাচ্ছ পৃথিবী, অভ্র ভাই আমার একান্তই আমার। সকালের স্নিগ্ধ কোমল আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। সেপ্টেম্বরের শেষের দিকে সকালের সূর্য অনেকটা শান্ত থাকে। জানালা দিয়ে সূর্যের মিষ্টি রোদ এসে পড়ল আমার গায়ে, পিটপিট করে চোখ মেলে থাকালাম। সকালের নরম মিষ্টি রোদ গায়ে মাখাতে বেশ ভালো লাগছে। কালকে কথাগুলো মনে পড়তেই লজ্জায় নুয়ে গেলাম আমি। ইস, কালকে অভ্র ভাইয়া ঠিক কতটা কাছে ছিলাম, মনে পড়তেই গায়ে শিহরণ দিয়ে উঠল। মনে মনে ভাবলাম, আজকে থেকে ওনার সামনে আর যাওয়া যাবে না। ইস, কি লজ্জা। পরক্ষণেই ওনার বলা কথাগুলো মনে পড়তেই বুকে মোচড় দিয়ে উঠল। মানুষটার মনে এত দুঃখ, অথচ দেখে বোঝাও যায় না। কতগুলো কষ্ট বুকে চাপা দিয়ে রাখছে, তা না বললে হয়তো কখনোই জানতাম না। কাল যখন অভ্র ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি এতদিন কোথায় ছিলেন অভ্র ভাই? প্রত্যুত্তরে উনি ব্যথিত কণ্ঠে বললেন, আমি চট্টগ্রামেই ছিলাম, শুভ্রময়ী কলেজে ক্লাসও নিছি, শুধু তোমার সামনে আসিনি। আমি আমার কাজগুলো সম্পূর্ণ করেই তারপর তোমার সামনে এসে দাঁড়াইতে চাইছিলাম। খুব বিস্ময়কসূচক কণ্ঠে জানতে চাইলাম, কি কাজ সম্পূর্ণ করতে চেয়েছেন আমাকে বলা যাবে? আমার কথায় অভ্র ভাই ম্লান হাসলেন, আমার হাত ওনার হাতে মুষ্টিবদ্ধ করে বললেন, তুমি জানো না শুভ্রময়ী, তুমি যে সত্যিগুলো শুনে আসছো ওখানে আরেকটা সত্যি লুকানো ছিল। আমার বাবা এমনি এমনি মারা যায়নি, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। একটা দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, আর ওই খুনিদের খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়ার জন্যই এত প্রচেষ্টা।
তোমার বাবা তোমাদেরকে নিয়ে দূরে চলে আসছিল বলেই তুমি এত কিছু জানো না প্রেয়সী। ওনার কথা শুনে খুব অবাক হলাম, মর্মাহত হলো হৃদয়। মনে মনে গালি দিলাম লোকগুলোকে। অভ্র ভাইয়ের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলাম। অভ্র ভাইও আমার অনুভূতি বুঝতে পেরে মুষ্টিবদ্ধ হাত আরো শক্ত করে ধরলেন। বিকাশ মেঘমালা আকাশ পানে চেয়ে এক বিষণ্ণ রাত পার করে দিলাম আমরা। সেই কখন থেকে আয়েশার মেয়ে আলো কান্না করেই যাচ্ছে, থামার কোন নামগন্ধ নেই। ফাতেমা ঘুমের ঘুরে বিরক্ত হয়ে আয়েশাকে বলল, ওই হারামি তোর মেয়েকে নিয়ে এখান থেকে ফুট ঘুমাইতে দেয় আমাদের। ফাতেমার কথা শুনে আয়েশা ভেংচি কাটল মুখে। ভেংচি কেটে বলল, হুহার কিছুদিন যাক, তারপর দেখব তো তোর অবস্থা মনা। তুই কি করিস তোর বাচ্চাকে নিয়ে? সময় থাকতে না ঘুমিয়ে আমার থেকে শিখে নেয়। আর কত ঘুমাবি? সেই কাল রাত থেকে সারের মতো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিস। পিঠে হালকা তাপ্পর মেরে বলল, উঠো তাড়াতাড়ি। ওদের কথা ঠেলাম কথায় আমিও উঠে গেলাম। কুলে তুলো নিলাম আলোকে। ইস, রসগোল্লাটা কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলল। এত আদর আদর লাগলো, ইচ্ছে করছে খেয়ে ফেলি। ওকে নিয়ে নেমে গেলাম নিচে। ততক্ষণে মা আর ইলহাম দুজনেই মিলে টেবিলে নাস্তা সাজালো। অপর পাশে পেপারে মুখ গুজে বসে আছে আমার বাবা মোতাহার চৌধুরী। পাশে রাখা আছে চা। আমি ছোটবেলা থেকে দেখে আসছি সকালবেলা এক কাপ চা নিয়ে পেপার পড়াটা বাবার নিত্যদিনের অভ্যাস। আমাকে দেখে মা বলে উঠল, তুই উঠেছিস, ওদেরকে ও ডেকে নিয়ে আয়। নাস্তা খেতে আসতে বল। কালকে তেমন কেউ কিছু খায়নি। আলোকে ইলাহামের কুলে দিয়ে সবাইকে ডেকে আসলাম। খাবার টেবিলে সবাই বসেছে নাস্তা করতে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আমার মা। আমার পাশে এসে বসল অভ্র ভাই। উনি এসে আমার পাশে বসায়, বুকের হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে থাকল। অনেকদিন পর সবাইকে একসাথে দেখে এত খুশি লাগলো, সাথে লজ্জাও লাগছিল খুব। অভ্র ভাই একটু পর পর আর চোখে দেখছে আমাকে। ওনার এমন চাহনি দেখে ইচ্ছে করছিল এখান থেকে দৌড়ে পালাই। মনের ইচ্ছে মনেই চাপা দিতে হলো, কারণ সবার সামনে এভাবে যাওয়ার কোন উপায়ও নেই। স্বামীর ভায়া খেতে খেতে আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, আন্টির হাতের রান্না দারুণ। অনেক দিন পর তৃপ্তি নিয়ে খাচ্ছি। এতদিন তো এটা ওটার কারণে তেমন খাওয়াই হয়নি। ওনার কথায় অভ্র ভাই ভ্রু কুঁচকে বললেন, তোকে কি এতদিন বাড়িতে উপোস রাখছিল ছোট মা? আয়েশা, ওকে কি তোমরা খাবার দাওনি? অভ্র ভাইয়ের কথা শুনে সবাই হেসে উঠল। অসহায় ভঙ্গিতে মুখ করে রইল স্বামীর ভাইয়া। সহসা বলে উঠলেন, আচ্ছা এগুলো বাদ দে। আমি একটা কথা বলতে চাচ্ছি। যেহেতু অনেকদিন পর সবাই একসাথে, সেহেতু সবাই মিলে কক্সবাজারে একটা ট্যুর দিলে কেমন হয়? আন্টি, আপনি কি বলেন? আমার মা মুখে হাসি মেখে বললেন, এসব তোমাদের ব্যাপার স্যাপার বাপু, তোমরা ঠিক করো। আর আমিও চাই সবাই মিলে একটু আনন্দ করে আসো। হে গো, তুমি কি বলো? বাবার দিকে মুখ করে, হা হা, সেই তো খুব ভালো কথা। সবাই মিলে একটু আনন্দ করে আসলে সবার মন দিল ভালো হবে। আমার মেঘলা মাও খুশি হবে। বাবার কথা শুনে ইলহাম অভিমানী স্বরে বলল, সবসময় শুধু মেঘলা মা, আমার কথা তো ভুলেই গেছো বাবা। ইলহামের কথা শুনে সবাই হাসল খুব। স্বামীর ভায়া উঠে ইলহামের কাঁধে হাত রেখে বললেন, তোমাকে কেউ না নিলেও আমি আছি শালিকা, সো সবাই পটাপট গুছগাছ করে নাও। কালকে সকাল সকাল আমরা রওনা দিব। ওকে কি বলিস অভ্র? সবাই যেহেতু চাচ্ছে সেহেতু আমার না করার কোন কারণ নেই। আর কাল শুক্রবার, কলেজ দুদিন অফ আছে। আমার দিকে মুখ করে মোহিত স্বরে বললেন, প্রেয়সীকে অনেক কষ্ট দিছি, এবার একটু আনন্দ দিতে চাই। সবার সামনে ওনার এহেন কথায় লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। ফাতেমার বর আহনাফ ভাইয়া বলে উঠল, আমাদের অভ্র ভাই তো খুব রোমান্টিক। জিনিয়াস অভ্র ভাই দেখে তো বুঝাই যায় না। মেঘলা আপু, আপনার কপাল তো খুলে গেল অভ্র ভাইকে পেয়ে। আমিও কিন্তু কম রোমান্টিক নাকি বলো বউ?
ফাতেমাকে চোখ টিপে বললেন আহনাফ ভাইয়া। ওনার কথায় গরম চোখ করে থাকালো ফাতেমা। ফাতেমার মুখের এমন ভাব দেখে সহসা হেসে উঠল আয়েশা। ইস বান্ধবী ললিতা, দেখ তোর বর কত রোমান্টিক। আর আমাকে দেখ, সারাদিন বাচ্চা পালতে পালতে আমি শেষ। আয়েশার কথার বিপরীতে সামির ভাইয়া দুঃখী দুঃখী কণ্ঠে বললেন, এই কথা তুমি বলতে পারলে জান? আমি তোমাকে কম ভালোবাসি? বুকে বড় ব্যথা পেলাম গো। স্বামীর ভাইয়ার এমন নাটক দেখে হেসে উঠল সবাই। এতক্ষণ চুপ করে থাকা সাইফ ভাইয়া বলে উঠল, ট্যুরের প্ল্যানটা কিন্তু দারুণ। এই সুযোগে আমার নতুন বউয়ের সাথে প্রেমটা বেশ জমবে, তাই না বলো সুখী? সাইফ ভাইয়ার কথার সাথে তাল মিলালো আরিয়ান ভাইয়া। হীরার দিকে মুখ করে পুলকিত মন নিয়ে বলল, হীরা রানীকে কাছে পাওয়ার এই মোক্ষম সুযোগ মিস করা যাবে না। আমরা চার বান্ধবী এদের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে রইলাম। আশ্চর্য, এদের লাজ লজ্জা কোথায় গেল? আল্লাহ, এখানে গুরুজনের সামনে এই ঠোঁটকাটা পুরুষগুলো কি বলে এসব? আজ অনেক অনেক দিন পর এমন একটা সুন্দর মুহূর্ত পেয়ে সবাই খুব খুশি। কতদিন পর আবার সবাই একসাথে। মনে মনে অভ্র ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। এই মানুষটার জন্যই আজকে আবারও সবাই একসাথে, আমরা সবাই একসাথে ঠাট্টা হাসি আনন্দের মাঝও কাটিয়ে দিলাম দিন। আস্তে আস্তে চারিদিকে আধার নেমে এসে জানান দিল রাত হয়ে এসেছে। রাত হতেই শুরু হলো সবার গুজগাছ করার তাড়া। কে কি পড়বে সেই নিয়ে মহাব্যস্ত। এসব দেখে হোস্টেলের পুরানো দিনের কথা মনে পড়ে গেল। গল্প জুড়ে দিলাম সবাই মিলে, গল্পের আড্ডায় সবার জোড়াজুড়িতে বহুদিন পর গান ধরলাম। ইল্লামের গলা জড়িয়ে ধরে গেয়ে অভ্র ভাইয়ের মুখ পানে চেয়ে গেয়ে